গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে। গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি বৃষ্টিটা একটু কমেছে, মানে খুবই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। নিচে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেই দিকটায় একটু এগিয়ে যাচ্ছি। এই যে সামনে ট্যুরস অ্যান্ড ট্রেকের যে এটা দেখছেন, শপটা দেখছেন, এখান থেকেই আমরা বুক করলাম আমাদের যে প্যাকেজ রয়েছে সেটা। আমরা একটা যেটা ভুল হয়ে গেছে আমাদের, গতকাল আমরা যখন এসেছিলাম তখন এসে আমরা যদি আমাদের ট্যুরটা বুক করে নিতাম, গতকাল আজকের জন্য যদি বুক করে নিতাম নাথুলা যাওয়ার জন্য, তাহলে খুব ভালো হতো। বাট আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা নাথুলার বুকিংটা করতে আসিনি, যার জন্য কি হয়েছে আজকে সকালবেলা এসে আমরা নাথুলার জন্য পাস পেলাম না, আর পাস না পাওয়ার জন্য শেয়ারিং গাড়িও পাওয়া যাচ্ছিল না, আর যেটা পাওয়া যাচ্ছিল রিজার্ভ গাড়ি সেটাতে কস্টিংটা অনেকটাই বেশি পড়ছিল। এই কারণে আমরা কি ডিসিশন নিলাম যে কালকে যাব। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে আগামীকাল সোমবার, আর সোমবার নাথুলা পাস বন্ধ আছে। তো শেয়ারিং গাড়ি করেও নাথুলা পাস যাওয়ারও কোনো মানে হচ্ছে না, মানে যাওয়াই যাচ্ছে না আর কি। শেয়ারিং গাড়ি করে নাথুলা পাসও যাওয়া যাচ্ছে না। এবার আমরা কি করলাম, ভাবলাম তাহলে আর কি অপশন আছে। তো আমরা জানতে পারলাম যে ছাঙ্গু বাবা মন্দিরটা কালকে যাওয়া যাবে, আর ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য, মানে ছাঙ্গু লেকার বাবা মন্দির যাওয়ার জন্য পার হেড 700 টাকা করে শেয়ারিংয়ে লাগবে। আর সেই ক্ষেত্রে আমরা যে গাড়িটা পেয়ে গেলাম 4 সিটার গাড়ি, খুব সম্ভবত ওই ওয়াগনার টাইপের গাড়িগুলো থাকবে, সেইগুলোতে আমাদের 3500 কস্টিং করা হলো। তো তার জন্য আমরা বুকিং করে নিলাম আগামীকালকের জন্য ছাঙ্গু বাবা মন্দির। তাহলে এবার আজকের দিনটা কি করি। এখন বাজছে সকাল 8:30। আমরা আজকের ডিসিশনটা নিলাম যে আজকে আমরা এখান থেকে লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে যাব। মোটামুটি 10 পয়েন্ট সাইট সিন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা কস্টিং হলো 2000 টাকা হলো। 1800 টাকা হলে হনুমান টকটা কভার করতো না, কিন্তু আমরা হনুমান টকটা যেহেতু ঘুরতে চেয়েছি এই কারণে আমাদের 2000 কস্টিং করা হলো। তো ঠিক আছে, আমরা আর মোটামুটি আধ ঘন্টা পরেই ব্রেকফাস্টটা সেরে এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আপনাদের দেখায় যে এমজি মার্কেটের যে স্টার্টিং পয়েন্ট, যেখানে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর যে মূর্তিটা রয়েছে, সেখান থেকে মার্কেটটার পরিস্থিতি আজকে কেমন। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট এই যে ভিজে যাচ্ছি আমি। আর এই দিকটায় দেখুন চারিদিকে কুয়াশাতে কি অবস্থা হয়ে আছে। যেহেতু সকাল বেজে গেছে 8:30, তাই আমরা এই এমজি মার্কেট চত্বরেই আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য দোকান খুঁজছি। চেষ্টা করলাম এখানে খুঁজে বের করার কোনো সাউথ ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্ট বা কিছু, তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ওপেন নেই এই মুহূর্তে। তো দেখি কি পাচ্ছি এখানে। কেউ একজন বলল সামনে পুরি সবজি টাইপের কিছু পাওয়া যাবে, তো কোনো একটা মিষ্টির দোকানে এগিয়ে যেতে বললো, এগিয়েই যাচ্ছি। লাল মার্কেট যে দিকটা রয়েছে সেই দিকটায় এমজি মার্কেট থেকে। এবার ওই দিকে দেখি কি পাওয়া যাচ্ছে, কারণ আমরা ব্রেকফাস্টটা ফটাফট করে নিয়ে তারপর আমরা 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। দেখা যাক, সামনে এগিয়ে যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের বাকি যে দুজন রয়েছে, আমি আর সত্য এখানে এসেছি, কিন্তু করণ আর চন্দন ওরা দুজন হোটেলেই রয়েছে, ওরা ফ্রেশ হচ্ছে। ওদেরকে আমরা বলে দিয়েছি যে ফটাফট তোরা রেডি হয়ে যা, কারণ আমরা আজকে বেরিয়ে যেতে পারি যে কোনো সময়। তো ওরা রেডি হচ্ছে। এমজি মার্কেট শেষে এই যে প্যান্ডা স্ট্যাচুটা রয়েছে, প্যান্ডা স্ট্যাচুর ঠিক এই দিকটাতেই ঠিক পাশেই রয়েছে মহারাজা সুইটস অ্যান্ড স্ন্যাক্স। আমরা খাবার অর্ডার দিয়েছি ব্রেকফাস্টে, এই পুরি সবজি, আর এখানে রয়েছে কচুরি। অলরেডি সত্য খাওয়া শুরু করে দিয়েছে, ওর খিদে মানছিল না। এই মহারাজা সুইটস অ্যান্ড স্ন্যাক্স থেকেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করলাম। খুবই ভালো খাবার ছিল, কোয়ান্টিটি ভালো ছিল, পুরিগুলোর সাইজ ভালো ছিল। ওভারঅল বাকি আরও এখানে সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যাচ্ছে, মানে ইডলি, ধোসা, এই জিনিসগুলোও পাওয়া যাচ্ছে। তো বেশ ভালো, সার্ভিসও ভালো, খাবারের টেস্টও ভালো, আর প্রাইসটাও রিজনেবল। গতকাল আমরা ছিলাম এই হোটেলটাতেই,
এবার আজ আমাদের চেক আউট করার পালা, কারণ আমাদের যে অ্যাকচুয়াল যেটাতে আমরা অনলাইন বুকিং করেছিলাম সেই হোটেলটার যে রুমগুলো রয়েছে সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই এবার আমরা এগিয়ে যাচ্ছি সেই হোটেলটার দিকেই, আবার সেখানে আমাদের লাগেজগুলো শিফট করে দিয়ে তারপর আমরা লোকাল সাইট সিন করতে বেরোবো। ওই হোটেলটার থেকে বেরিয়ে তারপর আমরা চলে এলাম যে হোটেলটায় আমাদের বুকিং ছিল সেখানে। লাগেজগুলো অলরেডি এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে, কারণ লাগেজগুলো এখানে রেখে দিতে হবে। হোটেলের যে রুম সেটা চেক আউট হয়ে গেছে, বাট এখনো ক্লিনিং হয়নি, তাই লাগেজগুলো এখানে রিসেপশনে রেখেই তারপর আমরা বেরিয়ে যাব। পরে ওনারা এখান থেকে রুমে, যে রুমটায় থাকবে সে রুমে লাগেজগুলো শিফট করে দেবেন। তো আমাদের যেহেতু 9:30 অবধি টাইম দেওয়া ছিল, 9:30 সময় টাইম দেওয়া ছিল আমাদের সাইট সিইং করতে যাওয়ার জন্য, তো আমাদেরকে ফটাফট যেতে হবে। বাইরে বৃষ্টিও হচ্ছে যথেষ্ট, তো একটা ছাতা আমাদের কাছে ছিলই, এটা নিয়ে নিয়েছি। আরও কয়েকটা ছাতা আমাদের কিনতে হবে, তা নইলে এই বৃষ্টিতে ঘোরা সম্ভব হবে না। বাইরে বৃষ্টি এতটাই হচ্ছে, বিনা ছাতাতে ঘোরা অসম্ভব, তাই ছাতা কেনার জন্য এগিয়ে যাচ্ছি। দেখি কোথায় পাওয়া যাচ্ছে ছাতা। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কম বেশি সবাই ছাতা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। এটাই লাল মার্কেট, এখানেই যাচ্ছি, দেখি ছাতা কোন দোকানে পাওয়া যাচ্ছে। সকাল সকাল সেরকম দোকানও খোলা নেই, এখানে একটা পেয়ে গেছি, এখান থেকেই নিয়ে নিই ছাতা। তো এই ছাতাগুলো পেলাম, এই যে দেখছেন বেশ বড়। এই ছাতাটার প্রাইস নেওয়া হলো 350 টাকা। এখান থেকে এবার ছাতাটা নিয়ে আমি আবার এগিয়ে যাচ্ছি যেখানে আমার বাকি মেম্বাররা রয়েছে সেই দিকটায়। ছাতা কেনার পর এবার দুজন দুজন করে এক একটা ছাতা নিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে তার ওখানে। ওখান থেকেই আমাদেরকে গাড়ির লোকেশনটা দেওয়া হবে। তো চলে এসেছি ট্যুর অপারেটরের এখানে। গাড়ি কাহা পে সাইট সিন কে লিয়ে? তো এখান থেকে এবার আমরা এই উপর দিকে একটা পার্কিং রয়েছে সেখানেই যাচ্ছি, সেখানেই গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে একটা সবচেয়ে বড় সমস্যাই হলো যখন একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে হয় তখন পাহাড়ে চড়াই করতে হয়, আর তা নইলে নিচুর দিকে নামতে হয়। তো নিচুর দিকে নামার সময় তো খুব একটা সমস্যা হয় না, কিন্তু আমরা যারা সমতলে থাকতে অভ্যস্ত তাদের এই পাহাড়ে যখন চড়াই করতে হয় তখন কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। শ্বাস ফুলতে লাগে, মনে হয় যে কোনো টাইম অজ্ঞান হয়ে পড়ে যাব। তো ওপরে উঠে আসার পরেই এই যে ট্যাক্সি স্ট্যান্ড, আশা করছি এখানেই আছে। আমাদেরকে সাইট সিনের জন্য নিয়ে যাওয়ার জন্য যাকে বলা হয়েছে তাকে আমরা একবার কল করে নিই। এটা হলো ওল্ড চিলড্রেন পার্ক ট্যাক্সি স্ট্যান্ড। এটা আমাদের গাড়ি 8577, এই গাড়িটাতেই আমরা যাব। ভাইয়া আপনার নাম? সুমন। আচ্ছা, এই ভাইয়া আমাদেরকে নিয়ে যাবেন সাইট সিনের জন্য। আমাদের গাড়ি এসে থামলো টিবেটোলজি যে মিউজিয়াম রয়েছে, নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা পার হেড। গেট থেকে ঢোকার পরেই এখানে টিকিট কাউন্টার, 25 টাকা পার হেড টিকিট। কারণ টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে যে মিউজিয়াম রয়েছে সেই দিকটাতে। মিউজিয়াম যাওয়ার রাস্তাতেই এই দিকটায় দেখুন ডান দিকে একটা স্ট্যাচু রয়েছে। কার স্ট্যাচু আমরা একটু দেখে নিই, কোনো যদি বোর্ড লাগানো থাকে। এখানে খুব ভালো মতোই দেখা যাচ্ছে এটা গুরু পদ্মসম্ভবার একটা মূর্তি রয়েছে। গুরু পদ্মসম্ভবা হলেন গৌতম বুদ্ধের রিইনকার্নেশন, মানে পুনর্জন্ম। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের কাছে গুরু পদ্মসম্ভবা অত্যন্ত শ্রদ্ধেয় একজন। তো এবার আমরা ঢুকে যাব এই সামনের দিকে। এখান থেকেই এই মিউজিয়ামটাতে ঢোকার এন্ট্রি। গেট থেকে ঢুকে আসার পর সামনে এই যে বিশাল বড় এই ঘরটি দেখছেন, এটিই হলো মিউজিয়াম। এখানেই তিব্বতী বৌদ্ধ ধর্মের বিভিন্ন জিনিসপত্র যেমন ছবি, মূর্তি, বাঁশি, তারপর ধরে নিন প্রচুর ম্যানুস্ক্রিপ্ট মানে পুঁথি রয়েছে, যেগুলোতে তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রচলিত যে তন্ত্র সাধনার বিভিন্ন বিধিনিষেধ বা উপায় রয়েছে সেগুলো পুঁথিবদ্ধ করা রয়েছে। এছাড়া প্রচুর অ্যান্টিক ক্যামেরার কালেকশন রয়েছে এখানে। আরও মোট কথা হচ্ছে অনেক কিছু রয়েছে এখানে, দেখতে খুবই ভালো লাগবে।
মোটামুটি ঘন্টাখানেক সময় আপনি এখানে বিভিন্ন জিনিসপত্র দেখে আরামসে কাটাতে পারেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে চলে এসেছি, একটা চোরটেন রয়েছে এখানে, যেটার নাম হচ্ছে ডোডরুল চোরটেন। আশা করছি আমি ঠিকই উচ্চারণ করছি, বাকি ওপরে গিয়ে নামটা পড়লেই বুঝতে পারবো। এই যে রাস্তাটা, সিঁড়িটা, এই সিঁড়িটাই চলে যাচ্ছে ওই ওপরে সাদা যে একটা চোরটেন দেখা যাচ্ছে ওখানে। তো চলুন এগিয়ে যাই। এই চোরটেন চত্বরে পৌঁছে গেছি। এখানে একটা চোরটেন রয়েছে যার চারপাশে কিছু প্রেয়ার হুইলস, আর চারিদিকে বেশ কয়েকটা ঘর রয়েছে। কি কাজে যে ব্যবহার হয় ঘরগুলো সেটা জানি না। তো একটা বড় চোরটেন আর আশেপাশে ছোট ছোট কয়েকটা চোরটেন রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে এইগুলো রয়েছে প্রেয়ার হুইলস। এই প্রেয়ার হুইল দিয়েই ঘিরে রাখা রয়েছে চোরটেনটাকে। তো এই সমস্ত ঘরগুলো কি কাজের জন্য ব্যবহার হয় আমার ঠিক জানা নেই, তবে এই যে দেখুন এটা দিয়ে এগিয়ে যাচ্ছি, তো চতুর্পাশে ঘোরার জন্যই এরকম প্রেয়ার হুইলস রাখা রয়েছে। চোরটেনের উল্টো হাতেই একটা ঘর রয়েছে, বিশাল বড় ঘর, যেখানে প্রচুর প্রদীপ জ্বলছে। এই প্রদীপগুলোকে বাটার ল্যাম্প বলা হয়। এবার এই চোরটেন চত্বর দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের গাড়ি যেখানে রয়েছে, আমাদের বাকি সবাই যেখানে ছবি তুলতে ব্যস্ত। চোরটেন থেকে নিচে নেমে গাড়ির দিকে যাওয়ার রাস্তাতেই একটা জায়গা দেখতে পেলাম, যে জায়গাটায় বেশ আলো আধারি হয়ে আছে। তো আমরা ভাবলাম সেখানে কয়েকটা ছবি তুলে নিই। সেখানে কয়েকটা ছবি তোলার পর এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চোরটেন থেকে বেরিয়ে আসার পর আমাদের নেক্সট পয়েন্ট ছিল হ্যান্ডিক্রাফট স্টোর যেটা রয়েছে সেখানে। ওটা একটা যেহেতু গভর্নমেন্ট স্টোর, তাই শনি রবিবার ওটা বন্ধ থাকে। আজ যেহেতু রবিবার, তাই ওটাতে আমরা যেতে পারলাম না। ওই পয়েন্টটা পার করে তারপর আমরা চলে এসেছি বাকথাং ওয়াটারফলসের এখানে। এই মুহূর্তে এই ওয়াটারফলসটাতে খুব একটা বেশি জল নেই, যতটুকু আছে দেখাচ্ছি আপনাদের। এই ওপরে যে জিপ লাইনিংটা দেখছেন, অ্যাডভেঞ্চার জোন, এই জিপ লাইনের এই জিপগুলোতে ঝুলে তারপর আপনি আসতে পারেন এই পাহাড়টা পেরিয়ে এত দূর অবধি। আমার পেছনে এই যে ঝর্ণাটা দেখছেন, এটাই হলো বাকথাং ওয়াটারফল। এই মুহূর্তে জল একদমই নেই, কারণ যতক্ষণ পর্যন্ত না বর্ষা শুরু হচ্ছে ঠিকঠাকভাবে ততক্ষণ পর্যন্ত জলের অভাব থাকবেই। জল নেই, হালকা পাতলা যতটুকুই জল আছে, ঠিক লাগছে মোটামুটি। ওয়াটারফলটা ঠিক পাশেই পাওয়া যাচ্ছে এখানকার যে ট্র্যাডিশনাল পোশাক রয়েছে সেই পোশাকগুলো ভাড়াতে। এই পোশাকগুলো পরে অনেকেই ছবি তুলছেন, অনেকে রিলস বানাচ্ছেন। বাকথাং ওয়াটারফলস থেকে পেরিয়ে আমরা চলে এসেছি একটা মনেস্ট্রির সামনে। এই যে আমার সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এই মনেস্ট্রিতে ঢোকার গেট। দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, ওপরে মেঘগুলো ভাসছে দেখো। এই যে দেখুন, এটা হচ্ছে গঞ্জাং মনেস্ট্রির যে টিকিট কাউন্টার রয়েছে সেটা। 10 টাকা পার হেড, আর 10 বছরের নিচে বাচ্চার জন্য কমপ্লিটলি ফ্রি। টিকিট কাউন্টার থেকে বেশ কিছুটা নিচুর দিকে নেমে যেতে হবে মনেস্ট্রিতে যাওয়ার জন্য। আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। টিকিট কাউন্টার থেকে নিচে নেমে আসার পর এই মনেস্ট্রি চত্বর অসম্ভব সুন্দর দেখতে। এখান থেকে পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে হেলিপ্যাড সমেত। পুরো আশেপাশের চত্বরটা এত ফাটাফাটি লাগছে। এই মুহূর্তে প্রচুর মেঘ ভেসে যাচ্ছে, সাদা সাদা মেঘ পাহাড়ের গায়ে ভেসে যাচ্ছে। আর
পাহাড়ের গায়ে যে ঘরবাড়িগুলো রয়েছে কি সুন্দর দেখাচ্ছে, না মানে না দেখলে বলে বোঝানো যাবে না। এই যে দেখুন পাহাড়ের গায়ে সব বাড়িগুলো, বাড়ি হোটেল সব গায়ে রয়েছে। আর এই দিকটাই তাকিয়ে দেখুন, পুরো শহরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটার থেকে যা ভিউ বলে বোঝানো যাবে না। আর ওই দিকটায় দেখুন সাদা মেঘ ভেসে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। এই যে মনেস্ট্রি, এটাতে ঢোকার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এই মনেস্ট্রির ভেতরে ঢোকার জন্য। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে যারা এই মনেস্ট্রিতে থাকেন, এখানে শিক্ষা গ্রহণ করেন, তারা এই ঘরগুলোতে থাকেন। এই মনেস্ট্রি চত্বর থেকে এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা রয়েছে সেখানে। গাড়িতে চড়ে আবার আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ি এসে থামলো তাশি ভিউ পয়েন্টে, কিন্তু এই মুহূর্তে যেভাবে মেঘে ছেয়ে গেছে এই চত্বরটা, তাতে আর তাশি ভিউ পয়েন্ট থেকে আশেপাশের কিছুই দেখা যাবে না। তো আমরা তাই ভাবছি একটু নিচে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তাশি ভিউ পয়েন্টের ওই পয়েন্টে উঠবো। তাশি ভিউ পয়েন্টে যেহেতু মেঘলা রয়েছে, তাই একটা হোটেলে এসে দাঁড়িয়েছি আমরা। এখানে কিছু খাবার অর্ডার দিয়েছি, আর অর্ডার করেছি একটা চিপস। দেখুন এটা নেপালের চিপস, দেখে তো মনে হচ্ছে অত্যন্ত ঝাল হবে। কি নাম? কারেন্ট স্টিক্স। তো দেখি এটা খেয়ে কারেন্ট লাগছে কিনা। স্টার্টিংটা চন্দনকে দিয়েই করি। ভুলে গেল, এটা কিছুটা এরকম দেখতে, অনেকটা কুরকুরের মতো দেখতে। এবার খেয়ে দেখা যাক। খা। নরমাল ট্যাঙ্গো। ট্যাঙ্গো? ঝাল নেই? আচ্ছা ভাইয়া, নমস্তে। এই চিপসটা ছাড়া অর্ডার করেছি ম্যাগি আর করেছি চাউমিন। তো দুটোই খেতে আশা করছি বেশ ভালো। চাউমিনটা খেতে ভালো না? হ্যাঁ হ্যাঁ, তো দুটোই খেতে বেশ ভালো হয়েছে, ভেজ চাউ আর ভেজ নুডলস। তো খেয়ে নিই, তারপর আমরা উঠবো তাশি ভিউ পয়েন্টে। ম্যাগিটা পারফেক্ট ছিল। খাবার খেতে খেতে অলরেডি মেঘ কিছুটা হলেও সরে গেছে। এবার আমরা যাচ্ছি তাশি ভিউ পয়েন্টের ওপরে, ভিউ পয়েন্ট থেকে আশেপাশের দৃশ্য দেখার জন্য। ওপরে যাওয়ার জন্য বেশ কিছুটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এক এক করে আমরা উঠে যাই ওপরে। অনেকগুলো সিঁড়ি চড়ে তারপর ওপরে উঠে আসার পর এই তাশি ভিউ পয়েন্ট। এখানে এই মুহূর্তে এতটাই মেঘে আচ্ছন্ন রয়েছে যে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। মানে একটা ভিউ পয়েন্ট হওয়া সত্ত্বেও এখান থেকে কোনো ভিউ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। চারিদিকে পুরো মেঘলা, পুরোটাই ক্লাউডি ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন এই দিকটাতে গ্যাংটক শহরটা দেখা যেত, কিন্তু এই দিকটায় একদম পুরো এতটাই মেঘে আচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দিকেও দেখুন হালকা ভিজিবিলিটি থাকলেও মোটামুটিভাবে কিছুই দেখা যাচ্ছে না। ওপরের চত্বরটা থেকে আশেপাশের দৃশ্য খুবই ভালো দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখান থেকেও আজকে কিছু দেখতে পাবো না। তো এবার আমরা এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলুন এবার এগোতে থাকি। এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু মেঘলা। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসার পর একটা ওয়াটারফল ছিল, সেই ওয়াটারফলটাতে যেহেতু জল ছিল না তাই আমরা নামিনি। তারপরে চলে এসেছিলাম একটা নার্সারিতে, কিন্তু সেই নার্সারিতে এখন যেহেতু ফুলের সিজন না, তাই ফুল সেভাবে থাকবে না বলে ওখানে আর টাইম ওয়েস্ট না করে আমরা এবার চলে এসেছি গণেশ টকের কাছে। আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গণেশ টকের এন্ট্রি গেট। আমরা এটা দিয়ে এসেছিলাম। এটা দিয়ে এসে নামার পর এইদিকে রয়েছে একটা জু, যেটা 3 কিলোমিটার দূরে। তবে আমরা জুটাতে যাব না, আমরা এখানে যে গণেশ টক রয়েছে, গণেশ টকের এন্ট্রি গেট এটা, মানে টক মানে এখানে মন্দির। তো
এই গণেশ মন্দিরের ভেতরেই আমরা ঢুকবো। ওপরে উঠে জুতো রেখে তারপর ঢুকতে হবে মন্দির চত্বরে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, জুতো খোলার যে র্যাক রয়েছে সেখানে। এখানে জুতো খুলতে হবে। এইদিকে জুতোটা খুলে তারপর ঢুকতে হবে। জুতো খুলে রাখার পর এবার আমরা মন্দির চত্বরের দিকে ঢুকছি। আরো বেশ কিছুটা সিঁড়ি বেয়ে তারপর ওপরে উঠে যেতে হবে মন্দির চত্বরে। এই মুহূর্তে যেহেতু টুরিস্টের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে, তাই এই মন্দির চত্বরে ভিড় উপচে পড়ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মোটামুটি আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এখানে দর্শন করার পর তারপর আমরা এগিয়ে যাচ্ছি। ওই সামনে আরেকটা টাওয়ার রয়েছে মন্দিরের ঠিক সামনেই, যে টাওয়ার থেকে পুরো গ্যাংটক শহরটা খুব স্পষ্ট দেখা যায় আর অত্যন্ত ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ রয়েছে পুরো, তাই জানি না খুব একটা ভালো দেখা যাবে কিনা। চলুন এগিয়ে যাই, তারপর দেখি কেমন ভিউ পাওয়া যাচ্ছে। এই যে এটা ছিল মন্দির, মন্দির থেকে এই সিঁড়ি বেয়ে ওপরে এই ঘরটাই উঠে এসেছি। এই ঘরটা দিয়ে উঠে আসার পর এই যে বাইরে যে ব্যালকনিটা করা রয়েছে, এই ব্যালকনির থেকে পুরো শহরটা দেখা যায়। এখন যেহেতু মেঘলা রয়েছে তাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে দেখুন এই যে শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, যেখানে বাড়িগুলো দেখা যাচ্ছে মেঘের নিচে। আর ওই যে দেখুন চৌটেনটা রয়েছে, ওই চৌটেনটার থেকে কিছুক্ষণ আগেই আমরা ঘুরে এসেছি। খুব সুন্দর দেখাচ্ছে এখানে। আর এই যে টাওয়ারটা, এই টাওয়ারটাও খুব স্পষ্ট দেখা যায়, বেশ ভালো লাগে। কিন্তু মেঘলা আকাশের জন্য এখন সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে একটা ভূত বাংলা রয়েছে, বাচ্চাদের ভয় দেখানোর জন্য ভূত বাংলা তৈরি করে রাখা আছে, বাচ্চারা দেখতে পছন্দ করবে। সাথে ছোট বাচ্চা থাকলে ওই ভূত বাংলাতে ঘুরে দেখতে পারেন। আর এটা পার্কিং চত্বর, এই রাস্তাটা দিয়েই আমরা এসেছিলাম আজকে। পুরো শহরটা ক্লিয়ার হচ্ছে এই মুহূর্তে, দেখুন মেঘগুলো সরে যাচ্ছে আর শহরটা ভিজিবল হচ্ছে, ফাটাফাটি সুন্দর লাগছে। গণেশ টক থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে পার্কিং করে রাখা রয়েছে সেই দিকটাতে। আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টক। হনুমান টকেও মোটামুটি আমাদের ঘন্টাখানেক লেগে যাবে। তো কম বেশি আমাদের এমজি মার্গে পৌঁছতে পৌঁছতে বেজে যাবে কমসে কম 4:30। তো 4:30 পর গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো এমজি মার্গ, যে মার্কেট চত্বর রয়েছে সেটা ঘুরে দেখার জন্য। গণেশ টক থেকে বেরিয়ে এসে এবার আমরা চলে এসেছি হনুমান টকে। এখানে টক কথার অর্থ হচ্ছে মন্দির, হনুমান টক মানে হচ্ছে হনুমান মন্দির। এই মন্দির চত্বরের এই পাশেই রয়েছে পার্কিং চত্বর। এই যে দেখুন এটা পুরোটা পার্কিং চত্বর, এখানে গাড়িগুলো পার্কিং এর জন্য চলে গেছে। এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে শু স্ট্যান্ড, মানে এখানে জুতো রেখে তারপর আপনাকে ঢুকতে হবে মন্দির চত্বরে। এটা দিয়ে গেলে মন্দির চত্বরে ওঠার জন্য এই দিকটায় সিঁড়ি নেই, তো এই দিকটা দিয়ে উঠলে খাটনি কম লাগবে। আর এটা দিয়ে উঠলে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর উঠতে হবে, বেশ খাটনি হবে। তো আমরা এটা দিয়েই চলে যাব, এটা দিয়ে জেনারেলি সবাই নেমে আসে, তো আমরা এটা দিয়েই ওপরে উঠে যাব। শু স্ট্যান্ডে জুতো রেখে এবার আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে মন্দির চত্বরে। এই মুহূর্তে এখানে বেশ হাওয়া চলছে, ঠান্ডা লাগছিল, তাই আমি এই কানের এটা পরে নিলাম। ওপরে উঠে আসার পরেই এই একটা ফাঁকা চত্বর, এই চত্বর থেকে আশেপাশের জায়গাটা যতটা না ভালো লাগে, ওপরে এই যে চত্বরটা আছে ওখান থেকে আরও বেশি ভালো লাগে। এখানে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, পূজার্চনা হয়, সেই সময় অনেক লোকজন এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন বা চাইলে এখানে বসতে পারেন। এবার আমরা এগিয়ে যাব সামনে এই সিঁড়ি বেয়ে, তারপর মুখ্য মন্দির চত্বরের দিকে। এটা দিয়ে উঠে যেতে পার। সামনে ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে মন্দির।
যেহেতু এই চত্বরের পর ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা আর সামনে ভিডিওগ্রাফি করব না। আমরা এখানেই ক্যামেরাটা বন্ধ করে তারপর চলে যাব মন্দির দর্শনের জন্য। A few moments later. এই মন্দিরে বজরংবলীর দর্শন করার পর তারপর আশেপাশে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, যেখানে শ্রীরাম, তারপর আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। সেই মন্দিরগুলো দর্শন করার পর তারপর আমরা বেরিয়ে এলাম এই যে এটা দিয়েই। এই জায়গাটা দিয়ে আসার পর আমরা এসে পৌঁছচ্ছি ঠিক এই চত্বরটাতে। একটু যদি আমরা শেষের দিকে যাই চত্বরের, আশেপাশের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর অপরূপ দৃশ্য চোখে পড়বে। দেখুন এই যে পাহাড়গুলো, দেখুন পুরো বর্ষাতে পাহাড়গুলো পুরো সবুজ হয়ে গেছে, ফাটাফাটি সুন্দর দেখাচ্ছে। আর এখানে দেখুন এই যে সাদাগুলো দেখছেন, এগুলো সব মেঘ। তার মানে হচ্ছে আমরা মেঘের চেয়ে ওপরে রয়েছি এক কথায়। আর ওই চত্বরটা, ওটা হচ্ছে কার পার্কিং চত্বর, ওখানেই গাড়িগুলো রাখা রয়েছে। এই মন্দিরটা যেটা রয়েছে, এই মন্দিরটা যে ইন্ডিয়ান আর্মির যে ডিভিশন রয়েছে, ব্ল্যাক কার্ট ডিভিশন, ওনারাই এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ বা অন্যান্য পূজার্চনা সমস্ত কিছু করেন। তো এই চত্বরটা খুবই ভালো লাগে। আশেপাশে বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না, তবে এই চত্বরটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু অপরূপ সুন্দর, ফাটাফাটি লাগছে এই চত্বরটা ঘুরতে। হনুমান টক দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে গাড়ি পার্ক করা রয়েছে সেই চত্বরের দিকে। তো এখন বাজছে বিকেল 4:15, আর সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের আশা করি আরও 20-25 মিনিট টাইম লেগে যাবে। তার মানে আমরা পৌঁছতে পৌঁছতে 4:45 থেকে 5টা হোটেলে, আর আধ ঘন্টার মধ্যেই অন্ধকারও হয়ে যাবে। তো গিয়ে আজকে তো আর ঘুমানোর কোনো ব্যাপার নেই, আজ যাব, যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে তারপর আবার এমজি মার্কেটের দিকে। শিলিগুড়ি কাছে নর্থ সিকিমের থেকে। সমস্ত সাইটগুলো ভ্রমণ করার পর এবার আমরা চলে এসেছি আবার এমজি মার্গে। এখানে আসার পর আমাদের পুরো পেমেন্টটা করা হয়েছিল না, তাই আবার আমরা যাচ্ছি যে লামা ট্যুর অ্যান্ড ট্রেকের যে অফিসটা রয়েছে সেই অফিসে পেমেন্ট করার জন্য। তো পেমেন্টটা করে তারপর আমরা এগিয়ে যাব হোটেলের দিকে একটু ফ্রেশ হওয়ার জন্য। এই মুহূর্তে এই চত্বরে দেখতেই পাচ্ছেন ভিড় যথেষ্ট উপচে পড়ছে। এই যে দেখুন চারিদিকের দোকানগুলো খুলে গেছে। এই যে এমজি মার্কেট চত্বরটা রয়েছে, এই চত্বরটাকে আপনি গ্যাংটক শহরের হৃৎপিণ্ড বলতে পারেন, কারণ এখানেই রয়েছে মূল বাজার। আর এই এমজি মার্ক চত্বরের পাশেই রয়েছে লাল মার্কেট। সেই লাল মার্কেট যেখানে মোটামুটি বেশ সস্তাতেই আপনি শপিং করতে পারেন। বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে আপনি যদি ঘর সাজানোর জিনিসপত্র নিতে চান বা বাড়ির কারোর জন্য কোনো গিফট নিতে চান, সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। আর এই যে এমজি মার্কেট চত্বরটা, এখানে মাঝখানে একটা সেপারেটর রয়েছে, তারপর দুদিকে মার্কেটগুলো রয়েছে। যত দোকানগুলো রয়েছে দুদিকে, খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্রের দোকান, এছাড়া গিফটের আইটেম, পোশাক আশাক সমস্ত কিছুরই দোকান রয়েছে। খাবারেরও বেশ কিছু দোকান রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা নামি দোকানের মধ্যে একটা হলো বেকারস ক্যাফে বলে একটা ক্যাফে রয়েছে। সেখানে কেক বা সুইটস জাতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে বেশ ভালো পাওয়া যায়। এইদিকে একটা রয়েছে দ্য ড্রাগন বুক, এটাই চাইনিজ আর জাপানিজ অথেন্টিক খাবার পাওয়া যায়, বেশ ফেমাস এটাও। এছাড়া এইদিকেও দেখুন খাবারের দোকান ছাড়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসেরও বিভিন্ন কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনি বিভিন্ন ট্যুরসও বুক করতে পারেন। এছাড়া এই যে দেখুন সাইডে বসার জায়গাগুলো রয়েছে, যেখানে বসে আপনি সময় কাটাতে চাইলে অনেকক্ষণ সময় কাটাতেও পারেন। এই এমজি মার্কেট চত্বরটা সকালবেলায় ফাঁকা থাকলেও বিকেলবেলাতে কিন্তু অত্যন্ত জমজমাট হয়ে ওঠে, প্রচুর লোকজনের ভিড় হয়। আর কিছুক্ষণ পর দেখা যাবে এখানে পা ফেলার মতো জায়গা নেই, কারণ এই মুহূর্তে যা ট্যুরিস্ট রয়েছে গ্যাংটকে, সন্ধ্যের পর মোটামুটি সবাই চলে আসবে। কিন্তু ওয়েদার যা চলছে তাতে যদি বৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে বেশ চাপ, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে কিন্তু মাথা গোঁজার জন্য জায়গার অভাব পড়বে। এমজি মার্কেট চত্বরে যে পোশাকগুলো পাওয়া যায় বা যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো একটু দামি হলেও এই যে লাল মার্কেট চত্বর রয়েছে সেখানে কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই বেশ সস্তাতে পাবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের পোশাক যেগুলো রয়েছে, শীতের যে পোশাকগুলো রয়েছে, জ্যাকেট, সোয়েটার, চাদর,
সেইগুলো কিন্তু বেশ সস্তাতে পাবেন। A few inches later. কেনাকাটা করার জন্য আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এখানে আসার পর একটা ব্যাগ নিচ্ছি, এই যে দেখুন, একবার দেখাই ভাইয়া, ঠিক একটা টেডির শেপে ব্যাগটা, বেশ ভালো দেখতে, খুবই সস্তাতে পাচ্ছি ব্যাগটা, মাত্র 200 টাকায়। এই ব্যাগটা নিয়ে নিলাম, আরও দেখি কি কি নিতে পাচ্ছি। হ্যাঁ, রাত্রি বেজে গেছে 9:30। আমাদের কেনাকাটি এখানে চলছেই, আর যেহেতু কেনাকাটি চলছে তাই খুব একটা বেশি ভিডিও বানাতে পারছি না, কারণ ভিড়ের মধ্যে অসুবিধেই হচ্ছে। তো ধীরে ধীরে আমরা শপিং করতে করতে নিচের দিকে নেমে যাব, মানে লাল মার্কেট থেকে নিচের দিকে নেমে যাব। দুটো করে গ্যাস তুলে নিচ্ছি, পিঠে একটা। हैंड वॉश का कहाँ पे है भैया? हैंड वॉश 4टी ऑर्डर दिलाम, ঠিক আছে? বাই চান্স যদি দুটো থেকে বেশি শপিং করার পর আমরা চলে এসেছি এখানে রাত্রিবেলা ডিনার করার জন্য। এখানে ডমিনোজের একটা কাউন্টার রয়েছে, ওখানেই আমরা আছি। বেশ গরম লাগছে, তার জন্য সোয়েটারটা খুলে রেখেছি। এখানে আমাদের পিৎজা অর্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তারপর আমরা খেয়ে সোজা হোটেলের দিকে রওনা দেব। করণ ভিডিও তোলাতে ব্যস্ত, চন্দন খাওয়ার প্রিপারেশন নিচ্ছে। 70 খিদে লেগেছিল অনেক, ও খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও বানাচ্ছি। যতটুকু পাচ্ছিস নর্মালি। ডমিনোজ থেকে আমাদের রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ডমিনোজ থেকে একটু নেমে যেতে হবে, লালবাজারের যে ব্রিজটা রয়েছে সেই দিকটাতে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই দিকটাতেই। আজ রাত্রি অনেক হয়ে গেছে, আর খুব একটা বেশি কথা বলবো না। আজকের মতো হোটেলে ফিরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে 7টা নাগাদ আমাদের গাড়ি চলে আসবে ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।